COP28 হল 2003 সালে ইউনাইটেড নেশনসের ক্লাইমেট চেঞ্জের সবচেয়ে বড় কনফারেন্স। প্রতি বছর এই কনফারেন্স হয়ে থাকে বিভিন্ন দেশে। আমাদের সৌভাগ্য যে দুবাইতে এই কনফারেন্স অ্যাটেন্ড করার সুযোগ আমাদের হয়েছিল। দুবাইতে এই মুহূর্তে আমরা COP28 পৃথিবীর এই যত রকম এনভায়রনমেন্ট রিলেটেড যে ইস্যুগুলো হয় এবং সেই সংক্রান্ত সব থেকে বড় মিটিংটা হয় সেটাই কিন্তু COP। এই বছর এই COP-এ আমাদের সিনেমা, আমাদের তৈরি করা শুট করা এই সিনেমা প্রজেক্ট হিরোশন, সেই সিনেমাটা আমাদের এই COP28-এ দেখানো হয়েছে। সেই সূত্রেই কিন্তু আমাদের এই দুবাইতে আসা। সেই জন্যই COP-এর এই সমস্ত যে গ্রিন জোনগুলো রয়েছে সেখানে আমাদের ব্লু জোন আমাদের অ্যাক্টিভেশন ছিল না, ফলে সেখানে আমরা যাওয়া হয়নি, কিন্তু গ্রিন জোনের পাস আমাদের 3 দিনের ছিল। আজকে দ্বিতীয় দিন 4 ডিসেম্বর, সেই সূত্রে আমরা এখানে আজকে ঘুরছি এবং ভেতরে গিয়ে আমরা তারপর এক্সপ্লোর করবো এখানে কি রয়েছে। টেরা অডিটোরিয়ামটা বিশাল বড়, ম্যাসিভ স্ট্রাকচার, এবং স্ট্রাকচারটা শুধু ম্যাসিভ নয়, তার বেশ কিছু এস্থেটিক্স এবং সাইন্টিফিক কারণও রয়েছে। এই সবটাই আমরা যেতে যেতে দেখবো ভেতরে কি রয়েছে। এইখানে যেহেতু খাবার দাবার একটু দামি, তোমরা যদি একটু বাজেট ট্রাভেলিং করতে চাও তাহলে যেটা করতে পারো যে সকালবেলা হোটেলে ফ্রি ব্রেকফাস্ট আছে, সেখানে দাবিয়ে খেয়ে যাও। মোটামুটি 10:30 11টা এখানকার টাইম অনুযায়ী এটা থাকে, চলে ব্রেকফাস্টটা। তা তোমরা 11টার মধ্যে ব্রেকফাস্ট করে নাও, করে বেরিয়ে যাও। দুপুরে লাঞ্চটা স্কিপ করতেও পারো বা তোমরা একটু হালকা ফুলকা খেয়ে নিতে পারো। আবার বিকেলে কিছু স্ন্যাক্স নিয়ে রাত্রিরে একটা ভালো ডিনার করে ফেলতে পারো। ব্রেকফাস্টটা সত্যিই ভালো থাকে, অনেক কিছু আইটেম থাকে। তোমরা যদি হোটেল গ্র্যারিজে আসো তাহলে এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কিন্তু তোমরা পাবে। অ্যাকচুয়ালি দুবাইতে যে কারণে আসা সেটা হচ্ছে COP28 অ্যাটেন্ড করা। তা ফার্স্ট দিন আমরা অ্যাটেন্ড করেছিলাম, সেটার ভিডিও করিনি কারণ কাজের মধ্যেই ছিলাম। আজকে আবার অ্যাটেন্ড করতে যাচ্ছি, তার জন্য তোমাদেরকেও নিয়ে যাবো। COP28-এর গ্রিন জোনের পাস আমাদের কাছে রয়েছে, রেজিস্ট্রেশন আগে থেকে কলকাতায় করে রেখেছিলাম, তো সেখানেই যাচ্ছি। যাওয়ার জন্য একটু দরকার আমাদের হোটেল থেকে ইউনিয়ন মেট্রো স্টেশন, এবং ইউনিয়ন মেট্রো স্টেশন থেকে একদম লাস্ট স্টপেজ সেই জায়গাটায় যাব এবং গিয়ে ওখানে নেমে একটু হাঁটলে COP28 হচ্ছে। এই কার্ডটা মেট্রোর রেড পাস, গেট পাস, সিঙ্গেল ডে পাস যা বলবেন, এটা একটা মেট্রো কার্ড। মজার কথা, এই মেট্রো কার্ডটা বাস এবং ট্রাম দু জায়গাতেই চলবে। এই যে কোম্পানিটা RTA, আমাদের কলকাতায় SBSTC বললে আপনি হয়তো বুঝতে পারবেন, তারা যেরকম বাসের ডিভিশনটা সামলায়, এখানে এরা ট্রাম, বাস, মেট্রো এই ট্রান্সপোর্টেশনগুলো সামলায়। এই একটা কার্ডে সব জায়গায় আপনি এন্ট্রি পাস করবেন। এই একটা কার্ড আমাদের পড়লো 22 দিরাম। 22 দিরামের মধ্যে 20 দিরাম হচ্ছে কার্ডের মানে যাতায়াতের ভাড়া, আর 2 দিরাম হচ্ছে কার্ডের টাকা। মানে আপনি যদি 5 দিরামের এই টিকিটটা কাটেন এই কার্ডে, তাহলে আপনাকে 7 দিরাম দিতে হবে, কারণ 2 দিরামটা কনস্ট্যান্ট। 20 দিরাম দিয়ে একটা টিকিট কেটে নেওয়ার ফলে যেটা হলো, আজকে আমরা জুমেরা বিচে যাব। তো জুমেরা বিচে যাওয়ার সময় মেট্রো করে যেতে হবে, আনলিমিটেড রাইড টিল আজকে রাত 12টা অবধি। তো আমরা এখান থেকে যাব COP-এ, COP থেকে ফিরবো জুহু বিচে, জুমেরা বিচে। জুমেরা বিচ থেকে আবার ফিরবো আমরা এখানে। মাঝখানে আমরা বাস নেবো, একটা বাস বা ট্রাম যেটাই নিই না কেন, যে মেট্রো স্টেশন থেকে বিচ অবধি যাওয়ার এবং ফেরার। এই সবটাই কিন্তু এই পাসে ইনক্লুডেড। আমাদেরকে আর একটা টাকাও খরচা করতে হবে না। মজার বিষয় হচ্ছে বাসে আপনার কাছে টাকা আছে, টাকা থাকলে আপনি বাসে উঠতে পারবেন না যদি আপনার কাছে কার্ড থাকে। ডে পাস, উইকলি পাস নিয়ে নেওয়া সব থেকে ভালো। এই শহরে মোটামুটি শহরের মধ্যে মেট্রোতে ভালো কানেক্টিভিটি রয়েছে, তো এইটা একটা সাথে থাকলে আর এক্সট্রা খরচার মানে চাপ আসে না। কারণ ক্যাবে উঠলে প্রতি কিলোমিটার প্রায় 10 থেকে 15 দিরামের আশেপাশে পড়ে যায়। আমরা এয়ারপোর্ট থেকে হোটেলে এসেছিলাম, 6 কিলোমিটার 80 দিরামের আশেপাশে বড় গাড়ি পড়েছে, ছোটো গাড়ি 50 টাকায় পেতাম। সেফলি একটা পাস সাথে রাখুন, ঘুরুন। তবে এই পাসটা ফেরত দিলে আপনি 2 দিরামটা ফেরত পাবেন না। আমরা এরকম জমিয়েছিলাম 4-5টা, ওগুলোকে ফেলে দিতে হয়েছে। এটা আপনি কলকাতায় গিয়ে কাউকে গিফট দিয়ে দিতে পারেন, যেটা সৌদি প্ল্যান করেছে, নাহলে 2 দিরাম। প্রত্যেক দিনের মতো আজকেও জানলা দিয়ে দুবাই শহরকে কিন্তু দেখে ফেলছিলাম এইভাবে। কিন্তু কিছুক্ষণ পরেই যেহেতু 1 ঘন্টার জার্নি, তাই সুযোগ বুঝে দুজনে মিলেই
একটুখানি ল্যাট খেয়ে ঘুমটাও মেরে দিলাম। প্রায় 1 ঘন্টার মতো লাগলো মেট্রোতে এবং আমরা চলে এসেছি এখন এক্সপো সিটি 2020। এইখানেই গ্রিন জোন রয়েছে, এখানেই ব্লু জোন রয়েছে, COP28 এইখানেই এই বছর হচ্ছে আর কি। আমরা 3 জনে চলে এসেছি, গিয়ে বাকি টিম মেম্বারদের সাথে মিট করবো এবং দুবাইয়ের সমস্ত কিছুই যেন বিশাল, খুব বড়, তাই কোনো কিছুই পায়ে হেঁটে যেন যাওয়া যায় না। এইখানেও COP28 আসার পরে দেখতে পেলাম যে এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে আমাদের গ্রিন জোন, যার জন্য কিন্তু আবার বাসের সার্ভিসও আছে। তাই চট করে বাসে উঠে পড়লাম এবং জানলা দিয়ে বাইরের এই দৃশ্যগুলো কিন্তু দেখতে দেখতে পৌঁছে গেলাম COP28-এর গ্রিন জোনে। আমরা চলে এসেছি গ্রিন জোনের সাস্টেনেবিলিটি ডিস্ট্রিক্টে। প্রচণ্ড রোদের তাপ, মানে 12টার সময় এত রোদ রয়েছে, গাফা ঝলসে যাচ্ছে। ভাবো ডিসেম্বর মাসে এই অবস্থা, আজকে 5 ডিসেম্বর, কলকাতায় বেশ এখন ভালো ওয়েদার, এবং এইখানে এই ওয়েদারটা গরমকালে কী অবস্থা। গরমকালে নর্মালি এখানে দুপুরবেলাতে লোকজনকে কাজ করতে দেওয়া হয় না, কারণ এত লু হয়, 60 ডিগ্রির মতো টেম্পারেচার চলে যায়, কারণ আলটিমেটলি এটা তো মরুভূমি এলাকা। এখন এই জায়গায় ডেভেলপমেন্ট হয়েছে সেটা আলাদা বিষয়, কিন্তু মরুভূমি এলাকার মধ্যেই তো এগুলো, তার জন্যই এই গরমটা। এই রকম পুরো জায়গাটা এখানে সিকিউরিটি চেক হলো, সিকিউরিটি চেকে ক্যামেরা এতগুলো দেখে একটু প্রবলেম হলো যে এত ক্যামেরা নিয়ে এসছো কেন। বললাম যে আমি ফুল টাইম ট্রাভেলার এবং সাথে আমি এখানে শ্যুট করতে এসেছি, প্লাস আমার ছবি দেখা যাচ্ছে, আমি সিনেমাটোগ্রাফার, তার জন্য। তারপরে সমস্ত কিছুই অ্যালাউ করলো, শুধু অ্যালাউ করলো না হচ্ছে মাইক্রোফোন ল্যাপেলটা রেখে দিল, বললো যে আসার সময় নিয়ে যাবে, পাসপোর্টের নাম্বার দিয়ে দিল, এবং এইটুকুনি। গ্রিন জোনে ঢোকার পরই কিন্তু দেখতে পেলাম চোখের সামনে এই রকম বড় বড় ব্যাঙের ছাতার মতো কিছু আর্কিটেকচার। তখনই সেলফি তুলতে তুলতে ভাবলাম যে এত বড় জায়গায় ঘুরব কী করে। চোখের সামনে চলে এলো ইলেকট্রিক বাইসাইকেল, তবে টাকা পয়সা বাঁচানোর চক্করে হেঁটেই আমরা চলে গেলাম আমাদের প্রথম গন্তব্য এনার্জি ট্রানজিশন হাবে। ভেতরে ঢুকেই দেখতে পারলাম যে এনার্জি প্রডিউস এবং এনার্জি সাপ্লাই করার কিছু মেশিন এবং কিছু মডেল, যেগুলো ইকো ফ্রেন্ডলি। তবে এইখানে বেশি সময় না থেকে আমরা এগিয়ে চললাম হিস্টোরিক্যাল প্লেসের দিকে। কি জল পেলি না? হাউ মাচ? 5 কিলো। থ্যাংক ইউ। জলের তেষ্টা মিটে গেছে। পৃথিবীতে বিভিন্ন প্রাণী বিভিন্ন সময় কিভাবে বিবর্তিত হয়েছে সেগুলো দেখাচ্ছে। এটা যেরকম এটা 15,000 বছর আগে এরকম পায়ের ছাপ দিয়ে ডিরেকশনগুলো করা রয়েছে। এরপরে গেলে এই যে এজ অফ হিউম্যানস, মানুষ কিভাবে বিবর্তিত করেছিল সেইগুলো, এগ্রিকালচার, ল্যান্ড, এনার্জি ইউজ, কার্বন ডাইঅক্সাইড ইমিশন, পপুলেশন, এইরকম পরপরভাবে মানুষ নিজের জীবনের বিবর্তন, জীবিকার বিবর্তন কীভাবে করেছে, পুরো জিনিসগুলো এইভাবে সাজিয়ে রাখা রয়েছে। যেখানে রেলগাড়ি রয়েছে, যেখানে ফ্লাইট রয়েছে, জাহাজ রয়েছে, সংসার, ধর্ম, সমস্ত কিছুই রয়েছে। এরপরে আমরা এগিয়ে যাচ্ছি আরো ভেতরের দিকে, দেখা যাক ভেতরে কী রয়েছে। এখানে বিভিন্ন ধরনের কি বলবো, খেলার জিনিসপত্রই বলতে পারি, যেখানে অনেকগুলো মডেল রয়েছে, কিছু জায়গায় ফান এলিমেন্ট রয়েছে, সেগুলো দেখাবো তোমাদেরকে। জায়গাটা ভীষণ সুন্দরভাবে সাজানো এবং তার সাথে সাথে প্রচণ্ড সাইন্টিফিক ওয়েতে কিছু খেলার জিনিস রয়েছে, যেগুলো খেললে মজাও লাগবে, আবার সায়েন্সের বিভিন্ন জিনিস বুঝতেও পারবে। এই ওখানে চল, ওইখানে
হ্যাঁ কিছুক্ষণ খেলাধুলা এবং নাচানাচি করার পরে চলে গেলাম আন্ডার দি ওশানে। এইখানকার ভাইবটা কিন্তু টোটালি আলাদা। ভেতরে ঢুকেই এইখানকার অ্যাম্বিয়েন্ট সাউন্ড এবং তার সাথে লাইটের অসাধারণ কাজ দেখে সত্যিই চমকে যাওয়ার মতো। অনেক সময় মনে হতে পারে এইটা যেন ডিজনি ওয়ার্ল্ডের একটা পার্ট। প্রথমের দিকে ইতিহাস, তারপরে সমুদ্রের তলায়, এবং তারপরে যেন মনে হচ্ছে স্কাইফাই কোনো জায়গায় চলে এসেছি। অসম্ভব সুন্দর এবং অসম্ভব খরচা করে, প্লাস টেকনিক্যালি খুব ভালো এই জায়গাটা। আমি জানি না এটা হয়তো তোমরা আসতে পারবে না, কারণ COP28 13ই ডিসেম্বর শেষ হয়ে যাবে, এবং এই রকম প্রত্যেক বছরই প্রত্যেক জায়গায় বিভিন্ন ইভেন্ট হয়। COP29 জন্য জেনে রেখো, আমি ওয়েবসাইট দিয়ে দেবো, সেখানে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো সেখানে গিয়ে কীভাবে আসতে হবে সেটা দেখে নিতে পারো। এটা কি বলছে ওর চেয়ে দেখা যাক কি বলে। 66% লোক পয়সা রোজগার করে নিজের ইচ্ছার কাজ করার জন্য। দি ফ্লাডিং হাউস। দুবাইয়ের মতো শহরে যেখানে বর্ষার পরিমাণ খুবই কম, সেইখানে যদি হঠাৎ করে একটু বেশি বৃষ্টি হয়ে যায় তখন কিন্তু শহরতলিতে জল জমে যায়, কিছু জায়গায় বন্যাও। COP28 এর গ্রিন জোন এর অডিটোরিয়াম একটা খুব বড় একটা অডিটোরিয়াম, যেখানে খুব বড় বড় ইভেন্টগুলো শোকেস করা হয়। আমরা এখন যেটা রয়েছি আন্ডার দ্য ওশানের একটা পার্ক। এর অডিটোরিয়ামের বাইরে এলেই আপনারা দেখবেন প্রথমেই শুরু হচ্ছে প্রাগৈতিহাসিক বেশ কিছু সময় থেকে, যখন থেকে বিভিন্ন ওরা লাইফকে, প্রথমে একটা হাতি রয়েছে, তখনকার দিনে ম্যামথ যেটাকে আমরা বলে থাকি, বা তারও পুরোনো ভার্সন, এবং সেখান থেকে আস্তে আস্তে জীবনযাত্রা কীভাবে মানুষের কাছ থেকে এলো, এবং আজকের দিনে দাঁড়িয়ে সেই জীবনযাত্রা কীভাবে মানুষের দ্বারা প্রভাবিত হয়েছে, তার ভালো এবং খারাপ দিকগুলো, সেগুলোকে নিয়ে এক্সিবিশন। এই এক্সিবিশনটা আন্ডার দ্য ওয়াটারের শুরুটা এখন হচ্ছে একটা চমৎকার ভাইব। জলের তলায় গেলে যেরকম হয় সেখানকার লাইফস্টাইল, সেখানকার যত রকমের প্রেজেন্স হয়, তার বেশ কিছু প্রাণী, মানে জলজ প্রাণীদের, সেগুলোকে নিয়ে তার বৈশিষ্ট্য, এবং শেষের দিকে দাঁড়িয়ে মানুষের প্রেজেন্সে দাঁড়িয়ে কী কী ক্ষতি হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই ইম্প্যাক্টগুলোর উপর লাস্টের এক্সিবিশন। একদম শেষের পার্টটায় আমাদেরকে একটা কোনো চয়েস দেওয়া হচ্ছে, যে এটা করবে না ওটা করবে, এবং সেই দুটো আমাদের সত্যিকারের জীবনের সাথে অনেক বেশি কানেক্টেড। একদম দৈনন্দিন জীবনে আমরা যে ডিসিশনগুলো নিয়ে থাকি তার সাথে এই প্রশ্নগুলো সরাসরি ভাবে আমরা একটা ভোট যখন নিচ্ছি, আমাদেরকে সেই ভোটের ফলাফল এবং অপর ভোটের উত্তর কি, সেগুলোকে মিলিয়ে এমন একটা উত্তর দেওয়া হচ্ছে, আমরা আমাদের অজান্তে অনেক কিছু শিখে ফেলছি, যেগুলো হয়তো আমরা রোজ ভাবি না। যেমন একটা প্রশ্ন রয়েছে, তুমি একটা বড় প্রাণীকে বাঁচাবে নাকি অনেকগুলো ছোট প্রাণীকে বাঁচাবে, দুটোরই প্রয়োজন রয়েছে, কিন্তু লোকজন ভোট দিচ্ছে অনেক বেশি ছোট প্রাণীকে বাঁচাবে। এরকম অনেক মজার কিছু ব্যাপার রয়েছে, অনেক শিক্ষণীয় ব্যাপার রয়েছে, যে স্কেলে এটা করা রয়েছে। আমরা ভেতরে ঘুরতে ঘুরতে বারবারই আমাদের কাছে দুর্গা পুজোর রেফারেন্সটা চলে আসে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যে স্কেলে এটা করা রয়েছে, একটা ছোট্ট বাচ্চা থেকে একটা বড় মানুষের জন্য, সবার জন্য বোঝার এটা খুব স্ট্রিমলাইন ওয়েতে করা রয়েছে। এখান থেকে ঢুকে আপনি যখন বেরোবেন, আপনি এই পুরো এখানকার যত এক্সিবিটগুলো রয়েছে একটু যদি ভালো করে দেখেন, আপনি নলেজটাকে নিজের অজান্তেই ভেতরে নিয়ে বেরোবেন। চমৎকার এক্সিবিশন, এবং শুরুতে বেশ কিছু ফান অ্যাক্টিভিটি রয়েছে, তাই আপনি অনেকটা এনার্জি ওখানেই নিয়ে শুরু করবেন, যার ফলে শেষটা বেশ কিছুটা লম্বা হলেও আপনি ক্লান্ত হবেন।
আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং কিপ ড্রিমিং, কিপ ট্রাভেলিং, বিকজ উই ট্রাভেল ফর ড্রিম।